প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাইম্যাক্স ইংলিশ প্রাইভেট ওয়ের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আমাদের আজকের এই লেকচারটি বাইক কবিতাটি নিয়ে। তোমরা জানো বাইক কবিতাটি টেড হিউজের একটি বিখ্যাত কবিতা। এই কবিতাটি মূলত অ্যানিম্যাল সম্পর্কে। তো পাইক মূলত একটি মাছের নাম। তো আমি তোমাদেরকে প্রথমে এই পাইক জিনিসটা দেখতে কেমন, মাছটা দেখতে কেমন, সেই মাছটার সঙ্গে পরিচয় করে দেওয়ার জন্য একটু গুগলে সার্চ করে মাছের ছবিগুলো আমি তোমাদেরকে দেখাই। দেখো, এই যে এই ছবিটাতে যে মাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো মূলত পাইক মাছ। যেমন এইখানে যে ছবিটা, এটা দেখো একটি পাইক মাছের ছবি। এই ছবিটাতে বিশেষত দেখো যে ফোটা ফোটা গায়ের উপরে অনেক দাগ, দোরা কাটা দাগ, অনেকটা বাঘের মতো, এবং হলুদ, সেই সঙ্গে গোল্ড একটা কালার আছে, এবং বেশ দেখতে খুব সুন্দর, লম্বাটে। এই মাছটি যদি দেখো দেখো একটু এই মাছের গায়ে একটু সবুজ আকারের যে রঙগুলো, সবুজ ভাব আছে। তারপরে যদি আরেকটা মাছ দেখাই, যেমন এই মাছটাতে দেখো একটু সবুজ আকারের ভাব আছে এবং একটু গোল্ডেন কালার, একটু সোনালী কালার আছে। এই কথাগুলো, আমি যে কথাগুলো বলছি বা মাছের গায়ের যে কালারের কথাগুলো বলছি, এগুলো সবই কবিতার ভেতরে আছে। আমরা এগুলো কবিতা আলোচনার সময় আসবে, যার জন্যই আমি তোমাদেরকে এই মাছটা দেখাচ্ছি। এই মাছের যদি একটু মুখের ভেতরের কালার জিনিস দেখতে চাই, যেমন দেখো এই মাছটার দেখতে এমনিতে বাহ্যিকভাবে দেখতে যতটা সুন্দর, কিন্তু এর মুখের দাঁতগুলো দেখো বা চোয়ালগুলো দেখো যে কতটা ভয়ঙ্কর। এর দাঁতগুলো দেখো একই সারিতে গাঁথা এবং অনেকটা মনে হচ্ছে যেন সেই হাঙরের দাঁতের মতো। এরপরে আমরা যদি আরো দেখতে চাই যে এরা কি খায় বা কতটা ভয়ঙ্কর, দেখো এরা সুযোগ পেলে নিজেরাই নিজেদেরকে খায়। এবং এই যে এই ছবিটাতে দেখো যে এদের পেট মানে ফেটে দেখো আরো অনেক মাছ বের হয়েছে। তার মানে এরা অনেক, এর যে ছোট প্রজাতির যে মাছগুলো, সেগুলাকে খেয়ে জীবন ধারণ করে। তো চলো আমরা একটু দেখি কবিতাটিতে কি বলছে। তো এই মূল এই কবিতাটাতে যদি আমরা শুরু থেকেই শুরু করি, তো তাহলে বলতে গেলে বলা যায় যে এই কবিতাটি মূলত 3 ভাগে বিভক্ত। প্রথম যে ভাগ, সেই ভাগটাতে আছে এই মাছের বর্ণনা, এবং দ্বিতীয় যে ভাগ, সেই ভাগে বলা আছে এই মাছ যে জায়গায় থাকে, অর্থাৎ যে পুকুরে থাকে, সেই পুকুরের যে বর্ণনা, সেই পুকুরের মানে এদের যে বাসস্থানের যে বর্ণনা, সেটা আছে। এবং তৃতীয় অংশে আছে এই মাছগুলো যে কতটা ভয়ঙ্কর, তাদের যে রাক্ষসের স্বভাব, তাদের যে মাংসাশী স্বভাব, সেটার বর্ণনা দেওয়া আছে। তো আমি এই সবগুলোই তোমাদেরকে দেখাবো। আমি এই যে এখানে একটা নোট করেছি লাইন বাই লাইন, এই নোটটা আমি এই ভিডিওটির ডিসক্রিপশনে দিয়ে দেবো, এবং এই ভিডিওটি আমি 2-3টা পর্বে করব, কারণ এটা বেশ 44টা লাইনের একটি বড় কবিতা, যার জন্যই। তো আমি যে কথাগুলো বলছি, এগুলোর শাব্দিক কথাগুলো আমি এই কবিতাটাতেই বলে যাব, এবং কবিতা যে শব্দের অর্থগুলো সেগুলো বলে যাব, এবং তোমরা এটার অন্তর্নিহিত যে অর্থগুলো সেগুলো জানার জন্য তোমরা ডিসক্রিপশনে যাবা, এবং ডিসক্রিপশনে গিয়ে যে এই লেখাগুলো তোমরা সেখান থেকে কপি করে নিয়ে পড়তে পারো। এখানে লাইন বাই লাইন বলা আছে, আমিও এই কথাগুলো উল্লেখ করব। তো ঠিক আছে, শুরু করি কবিতাটাকে। কবিতার শুরুতেই বলা আছে, দেখো পাইক মূলত একটি মাছের নাম, যে মাছটা আমি একটু আগে তোমাদেরকে দেখালাম। এই পাইকের প্রথম অংশে বলা আছে এই মাছ সম্পর্কে, এই মাছটা কেমন, সেই মাছের বর্ণনা হিসেবে দেওয়া আছে। তো শুরুতে বলা হচ্ছে পাইকটা কেমন, 3 inches লং, 3 ইঞ্চি লম্বা। পাইকটা কেমন, পাইকটা হলো 3 ইঞ্চি লম্বা, একটা ছোট মাছ আর কি। এটা যখন বড় হয় তখন আরো অনেক বড় হয়, কিন্তু শুরুতেই যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে 3 ইঞ্চি লম্বা, পারফেক্ট। এবং বলা হচ্ছে এই 3 ইঞ্চি লম্বা যে মাছটা, এটা একেবারে পরিপূর্ণ, পারফেক্ট। পরের লাইনে বলা হচ্ছে পাইক ইন অল পার্টস, অর্থাৎ এই মাছটা পারফেক্ট, তার যে সমস্ত দেহের যে অঙ্গ প্রত্যঙ্গ, যে পার্টস গুলো, সেই সবগুলো মিলেই এই মাছটা হচ্ছে একটা পারফেক্ট মাছ। 3 ইঞ্চি হলেও সে একেবারে পারফেক্ট হয়ে গেছে। এবং এর গায়ের কালারের কথা কি বলা হচ্ছে, গ্রিন টাইগারিং দ্য গোল্ড,
আমি যে ছবিতে তোমাদেরকে দেখালাম গ্রিন অর্থাৎ সবুজ, দেখো এই ছবিটাতে যদি দেখো, যে এই ছবিতে দেখো মাছের গায়ের কালার একটু সবুজ, এটাতেও দেখো একটু সবুজ সবুজ ভাব, এবং বলা হচ্ছে কি টাইগারিং অর্থাৎ টাইগারের মতো ডোরা কাটা একটা ভাব আছে। দেখো এই মাছের গায়েও দেখো অনেকটা মনে হচ্ছে যেন টাইগারের মতো খাস কাটা একটা দাগ আছে। এরপরে দেখো গোল্ড অর্থাৎ সোনালী কালার আছে, এখানে একটা সোনালী কালার গোল্ড একটা রিফ্লেকশন কিন্তু এই মাছের গায়ে আছে। এখানে দেখো সবুজ গোল্ড এবং বাঘের যে ডোরা কাটা দাগ সেরকম একটা দাগ আছে। তো এই দুটো লাইনে কি বলছে যে পাইক 3 ইঞ্চি লম্বা এবং পারফেক্ট, এটা পরিপূর্ণ ইন অল পার্টস, অর্থাৎ এই মাছটি তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে একবার পারফেক্ট হয়ে আছে 3 ইঞ্চি লম্বা হলেও। এবং গায়ের কালারটা কি গ্রিন টাইগারিং দ্য গোল্ড, বলা হচ্ছে সবুজ এবং বাঘের মতো কালার, ছোপ ছোপ অর্থাৎ ডোরা কাটা, এবং সেটাতে গোল্ডেন কালার আছে সোনালী কালার, অর্থাৎ সোনালী গ্রিন এবং বাঘের যে ডোরা কাটা, এই তিনটার একটা কম্বিনেশন। আচ্ছা, এর পরের লাইনে যদি যাই, এই মাছগুলোর নেচার সম্পর্কে বলা হচ্ছে যে কিলার ফ্রম দ্য এগস, অর্থাৎ এই মাছগুলো কতটা ভয়ঙ্কর, এরা শুরু থেকেই অর্থাৎ যখন কেবল ডিম থেকে বের হয়েছে এই অবস্থা থেকেই তারা কিলার, তারা অন্যকে মারতে ভালোবাসে বা এরা অন্য মাছগুলো খেয়ে ফেলতে ভালোবাসে, এই জন্য বলা হচ্ছে শুরু থেকেই এই মাছগুলো হচ্ছে কিলার বা হত্যাকারী। এরপরে বলা হচ্ছে এই কিলারটা সম্পর্কে একটু অতিরিক্ত অ্যাট্রিবিউশন এখানে দেওয়া হচ্ছে, যেমন দ্য মেলভোলেন্ট এডস গ্রিন, বলা হচ্ছে এই মাছের চেহারাটা কেমন, এই মাছের চেহারাটা দেখতে অনেকটা হিংসুক এবং ভয়ঙ্কর, অর্থাৎ এরা এই মাছের যে মুখের অংশটা বা মাথার অংশটা এটা অনেকটা ভয়ঙ্কর এবং অনেকটাই হিংসুক, বা এর যে মানে মুখের যে অবয়বটা এটা মনে হচ্ছে যেন অনেকটা নিষ্ঠুর। তো এই মাছটা সম্পর্কে বলা হচ্ছে যে মাছটা তার ছোটবেলা থেকেই অনেক কিলার, মাছটা হত্যাকারী বা হত্যা করে এরা, এবং এদের চেহারা অনেকটা হিংসুক এবং নির্দয় একটা ভাব আছে এদের চেহারাতে। এবং তারপরে বলা হচ্ছে কি দে ডান্স, তারা নাচ করতেছে, মানে তারা নাচ করে অন দ্য সারফেস অ্যামাং দ্য ফ্লাইজ, পানির ওপরে, পানির যে উপরিভাগ সেখানে তারা নাচ করে বলতে এখানে ভেসে বেড়ায়, তারা এই পানির উপরে ভেসে বেড়ায় অ্যামাং দ্য ফ্লাইজ, অর্থাৎ মাছিগুলোর মধ্যে। তোমরা একটু যদি খেয়াল করে দেখবা যে পুকুরে বা নদীতে অনেক সময় পানির উপরিভাগে এক ধরনের মাছি ঘুরে বেড়ায়, এবং এখানেও সেই কথাটা বলা হচ্ছে যে ওই মাছিগুলোর সাথে এই মাছগুলো যেন ডান্স করছে বা ভেসে বেড়াচ্ছে। তো এই চার লাইনটা যদি আরেকবার বলি, পাইক 3 ইঞ্চি লম্বা একটি মাছ যেটা তার সমস্ত এই অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে একেবারে পারফেক্ট বা পরিপূর্ণ হয়ে আছে, মানে 3 ইঞ্চি হলেও এটার কোনো ঘাটতি নেই। এরপরে এর গায়ের কালারটা কেমন, গ্রিন টাইগারিং দ্য গোল্ড, অর্থাৎ সোনালী এবং সবুজ কালারের কম্বিনেশনে একটি টাইগারিং বাঘের মতো একটি ডোরাকাটা দাগ আছে কালার। এবং কিলার ফ্রম দ্য এগস, এরা শুরু থেকেই মানে অনেক ছোটবেলা থেকেই এরা হত্যাকারী, অন্যদেরকে মারতে পারে, এবং এদের চেহারা অনেকটাই রাক্ষসে এবং নির্দয় নিষ্ঠুর চেহারার হয়ে থাকে এগুলো। দে ডান্স, তারা ডান্স করে পানির উপরিভাগে, সারফেস অন দ্য সারফেস অ্যামাং দ্য ফ্লাইজ, অর্থাৎ ওই মাছিগুলোর সাথে সাথে এগুলো ওই পানির উপরিভাগে ডান্স করে থাকে। আচ্ছা, এরপরে পরের স্ট্যান্জাতে যদি আমরা আসি, পরের স্ট্যান্জাতে কি বলছে, অর মুভ, অর্থাৎ কবি উপরের লাইনে বলছেন তারা ডান্স করে, পরের লাইনে এসে বলছে অথবা মুভ করে, অথবা নড়াচড়া করে বা এক জায়গা থেকে আরেক জায়গায় যায় বা দাঁড়িয়ে থাকে। মুভ করে কেমন ভাবে, স্টান্ট, স্তব্ধ হয়ে, অবাক হয়ে, বাই দেয়ার ওন গ্র্যান্ডুয়ার, তাদের যে নিজস্ব যে একটি রাজকীয় ভাব, সেই রাজকীয় ভাব নিয়ে তারা অবাক হয়ে বা স্ট্যান্ড করে চুপচাপ দাঁড়িয়ে থাকে অথবা হালকা নড়াচড়া করে। কোথায় করে, ওভার এ বেড অফ ইমেরাল্ড, একটি ইমেরাল্ড বলতে তোমার চুনি পান্না, যেটা আমরা নাম শুনেছি, সেই পান্নার বেডের উপরে তারা স্টান্ট হয়ে অর্থাৎ অবাক হয়ে চুপচাপ থাকে আর কি, ভেসে থাকে।
তো এখানে ইমেরাল্ড বলতে সবুজ পানিকে বোঝাচ্ছে। তোমরা অনেক সময় খেয়াল করে দেখবা পুকুরের পানি কিন্তু সবুজ আকার ভাব ধারণ করে, কারণ এর নিচে অসংখ্য উদ্ভিদ বা জুপ্লাঙ্কটনের কারণে বা ফাইটোপ্লাঙ্কটন জুপ্লাঙ্কটনের কারণে এই পানির ভাবটা হয়ে মানে সবুজ আকার ধারণ করে। তো সেই বলা হচ্ছে যে সবুজ বেডের ওপরে তারা থাকে। এবং স্যালিউট অফ সাবমেরিন ডেলিকেসি অ্যান্ড হরর। স্যালিউট বলতে তোমার একটা ছায়া, এবং অফ সাবমেরিন বলতে ডুবো বা ডুবন্ত বা পানির নিচের কোনো একটা জিনিস। ডেলিকেসি বলতে খাবার বা উদ্ভিদ এই জাতীয়। অ্যান্ড হরর বলতে ভয়ঙ্কর। তো এখানে যেটা যে অর মুভ অথবা নড়াচড়া করে হালকা, স্টান্ড বাই দেয়ার ওন গ্র্যান্ডিওর, তারা তাদের নিজস্ব রাজকীয় ভাব নিয়ে স্টান হয়ে থাকে, চুপচাপ থাকে। ওভারে বেড অফ ইমেরাল্ড, অর্থাৎ সবুজ ইমেরাল্ড এর বেডের ওপরে, সেলুয়েট অফ সাবমেরিন ডেলিকেসি অ্যান্ড হরর। এবং সাবমেরিন ডেলিকেসি বলতে পানির ভেতরে যে খাদ্য পরিবেশ বা মানে খাবার টাবার যেগুলো থাকে, বা যে সবুজ যে ভাব বা ঘন কালো যে সবুজ, সেইটার একটি ছায়া হয়ে অ্যান্ড হরর, এবং সেটা অনেকটা ভয়ঙ্কর। অর্থাৎ অনেক দীর্ঘ জায়গা জুড়ে যদি এই মাছগুলো ভেসে বেড়ায়, তাহলে পানির নিচে মনে হয় যেন একটা সবুজ একটা ভাব ধারণ করে, এবং সবুজ এবং হালকা কালোর একটা কম্বিনেশনে একটা অন্ধকার কালো একটা ছায়া যেন পানির নিচে পড়ে আছে, এবং যেটা দেখতে হরর দেখায়, অর্থাৎ অনেক ভয়ঙ্কর দেখায়। তোমরাও খেয়াল করবা যে কোনো একটা জায়গায় কোনো একটা পুকুরে যদি এক জায়গায় অসংখ্য মাছ ভেসে বেড়ায়, তাহলে পানির নিচে যেন মনে হয় যেন কালো কিছু একটা ছায়ার মতো ঘুরে বেড়াচ্ছে। তো এরকমই একটা পরিবেশ, এবং সেটা অনেকটা ভয়ঙ্কর দেখায়। এরপরে বলছে 100 ফিট লং ইন দেয়ার ওয়ার্ল্ড, এবং তারা তাদের জগতে 100 ফিট লম্বা। মানে এখানে 100 ফিট বলতে বলেছে দীর্ঘ একটি ফিট, যেটা অনেক লম্বা। বলা হচ্ছে যে এই যে তাদের যে ভয়ঙ্কর যে ছায়াটা, সেটা মোটামুটি 100 ফিট লম্বা, এবং ইন্ডিয়ার ওয়ার্ল্ড বলতে পানির ভেতরে আর কি। আচ্ছা, এর পরের অংশে যদি যাই, পরের অংশে বলা হচ্ছে ইন পন্ডস, অর্থাৎ পুকুরের ভেতরে, আন্ডার দ্য হিট স্ট্রাক লিলি প্যাডস গ্লুম অফ দেয়ার স্টিলনেস। আন্ডার দ্য হিট স্ট্রাক বলতে উষ্ণ বা গরম, লিলি প্যাড বলতে শাপলা, অ্যান্ড প্যাড বলতে শাপলার যে পাতা, সেই পাতাটাকে বোঝাচ্ছে। গ্লুম বলতে অন্ধকার, অ্যান্ড অফ দেয়ার স্টিলনেস মানে তারা চুপচাপ থাকে। তো বলা হচ্ছে ইন পন্ড মানে এখানে তাদের যে বাসস্থান, সে বাসস্থানের কথা বলা হচ্ছে, যে পুকুরের ভেতরে আন্ডার দ্য হিট স্ট্রাক লিলি প্যাডস, অর্থাৎ উষ্ণ যে শাপলা ফুলের পাতাগুলো, সেই পাতাগুলোর নিচে, ব্লুম অন্ধকারে, অফ দেয়ার স্টিলনেস তারা চুপচাপ শান্ত হয়ে থাকে। আরো কিভাবে থাকে, লকড অন দ্য লাস্ট ইয়ার্স ব্ল্যাক লিভস, তারা লেগে থাকে, লকড বলতে এখানে লেগে থাকা বা আটকে থাকা, তারা লেগে থাকে লাস্ট ইয়ার্স ব্ল্যাক লিভস, অর্থাৎ গত বছরের পুরনো পাতার সাথে তারা লেগে থাকে। ওয়াচিং আপওয়ার্ডস, এবং তারা যেন ওপরের দিকে চেয়ে থাকে, ওপরের দিকে তাকিয়ে থাকে, এরকম ভাবে তারা লেগে থাকে। আরো কিভাবে থাকে, অথবা হাং ইন অ্যান অ্যাম্বার ক্যাভান অফ ওয়েটস, অথবা যে পানির নিচে যে গাছপালাগুলো হয়, যে উদ্ভিদগুলো হয়, সে উদ্ভিদগুলো অর্থাৎ যে ঘাসগুলো ওয়েটস, সে ঘাসগুলোর দ্বারা সৃষ্ট ক্যাভান গর্ত বা অ্যাম্বার কালারের, অর্থাৎ যে কালো কালারের যে গর্তগুলো, সেই গর্তগুলোর সাথে তারা লেগে থাকে। অর্থাৎ যে উদ্ভিদগুলো বা গাছপালাগুলো পানির নিচে হয়, সেগুলোর সাথে তারা লেগে থাকে। তাহলে এই 4 লাইন যদি আরেকবার বলি, ইন পন্ড পুকুরের ভিতরে, আন্ডার দ্য হিট স্ট্রাক লিলি প্যাডস যে উষ্ণ যে লিলি পাতা, শাপলা ফুলের পাতা, সেগুলোর নিচে, অন্ধকারে, ব্লুম অন্ধকারে, অফ দেয়ার স্টিলনেস তারা চুপচাপ থাকে। কিভাবে থাকে, লকড ইন দ্য লাস্ট ইয়ার ব্ল্যাক লিভস গত বছরের বা 1 বছরের পুরনো পাতার সাথে তারা লেগে থাকে। ওয়াচিং আপওয়ার্ডস উপরের দিকে মাথা দিয়ে বা উপরের দিকে চেয়ে থাকে। অথবা হাং ইন অ্যান অ্যাম্বার কাভান অফ ওয়েটস
অথবা পানির নিচে যে ঘাস বা লতাপাতা সেগুলোর দ্বারা যে সৃষ্ট গর্তের মতো মনে হয় তার সাথে তারা ঝুলে থাকে। আচ্ছা, এরপরের স্ট্যান্ডাতে যদি আমরা যাই, এখানে মাছের যে দাঁত, সে দাঁতের কথা বলা হচ্ছে। আমি তোমাদেরকে একটু আগে যে ছবিগুলো দেখিয়েছি সেগুলোর ভিতরে যেমন এইখানে যেমন মাছের যে দাঁতের সাইজটা এখানে দেওয়া আছে, আমাদের এই কবিতাটিতেও আমরা সেরকমই একটি বর্ণনা পাবো। দেখো, দ্য জস হুকড ক্ল্যাম অ্যান্ড ফ্যান্স, এখানে জস হুকড, জ এর সাথে যে লেগে থাকে বা আটকে থাকে, ক্ল্যাম্পস যে চোয়ালের শাড়ি, অর্থাৎ দাঁতগুলো যে পাটি, আমরা যেটা বলি দাঁতের পাটি, সেটাই হচ্ছে এই ক্ল্যাম্প। আর জস মানে চোয়াল, তো বলা হচ্ছে যে দ্য জস হুক, চকের সাথে হুক হয়ে থাকে, লেগে থাকে, কি থাকে, ক্ল্যাম্প অর্থাৎ দাঁতের পাটি, অ্যান্ড ফ্যান্স এবং বিষাক্ত দাঁতগুলো। যেমন এই ছবিটাতে আমরা যদি দেখি যে এইখানে যে চোয়ালটা, এই চোয়ালের সাথে যে দাঁতের পাটিটা লেগে আছে এবং এর সঙ্গে বিষাক্ত যে দাঁতগুলো সেগুলোর কথা বলা হচ্ছে। নট টু বি চেঞ্জড অ্যাট দিস ডেট, অর্থাৎ এই দাঁতগুলো বা এই যে চোয়ালটা, এগুলো এমনভাবে লেগে আছে যেগুলো দেখে মনে হয় যে নট টু বি চেঞ্জ, এটা চেঞ্জ হবে না অ্যাট দিস ডেট, অর্থাৎ নিয়ার ফিউচারে এই দাঁতগুলো পড়ে যাবে না বা এগুলোর কোনো চেঞ্জ হবে না, এগুলো যেমন আছে তেমনই থাকবে। এরপরে যে লাইনটা সেটা হচ্ছে এ লাইফ সাবডিউয়েট টু ইটস ইনস্ট্রুমেন্ট, এবং এই যে লাইফ যেটা টু ইটস ইনস্ট্রুমেন্ট মানে এই যে দাঁত বা চোয়াল এইগুলো যেটা, সেটা হচ্ছে জীবন ধ্বংসকারী একটা ইনস্ট্রুমেন্ট এই মাছগুলোর, অর্থাৎ পাইকের, যেটা দিয়ে সে অন্যান্য জিনিসগুলো খায় বা অন্যান্য মাছদেরকে মেরে ফেলে বা তাদের যে কিলিং যে প্রসেসটা সেটা তারা চালিয়ে যায়। দ্য গ্রিল নিডিং কোয়াইটলি, এবং এদের যে গিল বলতে এখানে ফুসফুস, যেটা তাদের যে ফুলকা, আমরা যেটা বলি মাছের ফুলকা, সেই ফুলকাটা নিডিং আপ ডাউন করে, সংকোচন প্রমোশন করে, কোয়াইটলি খুবই ধীরে ধীরে, অ্যান্ড দ্য পিক্টোরালস, এবং এই পিক্টোরাল অর্থাৎ তাদের যে ব্রেস্ট, তাদের যে বুক, সেই বুকটাও আস্তে আস্তে আপ ডাউন করে থাকে। তো আমরা যদি এই 4 লাইন আরেকবার পড়ি তাহলে এখানে তাদের যে চেহারা, সেই চেহারার কথা বলছে। যেমন দ্য জস, তাদের যে হুক অর্থাৎ তাদের যে চোয়াল, সেই চোয়ালের সাথে লেগে থাকে ক্ল্যাম্পস অ্যান্ড ফিন্স, অর্থাৎ এক পাটি দাঁত, এবং যে দাঁতগুলো হচ্ছে বিষাক্ত। নট টু বি চেঞ্জ অ্যাট দিস ডেট, মানে যেগুলো খুব নিয়ার ফিউচারে চেঞ্জ হবে বা ভেঙে যাবে বা পড়ে যাবে বলে মনে হচ্ছে না, অর্থাৎ এটা খুবই শক্তিশালীভাবে গঠিত হয়ে আছে। এ লাইফ সাবডুয়েট টু ইটস ইনস্ট্রুমেন্ট, এবং এটা একটি জীবন ধ্বংসকারী ইনস্ট্রুমেন্ট হিসেবে তারা ব্যবহার করে থাকে। দ্য জেল স্নিডিং কোয়াইটলি, তাদের যে ফুলকা বা ফুসফুস সেটা খুব ধীরে ধীরে সংকোচন এবং প্রসারণ ঘটে থাকে। অ্যান্ড দ্য পিক্টোরাল, এবং তাদের বুকের অংশটাও এভাবে সংকোচন প্রশমন হতে থাকে। তো এই যে আমরা 16 লাইন যে কবিতাটা এখন পর্যন্ত যতটুকু পড়লাম, এইটুকুতে তাদের যে মাছ, এই মাছের যে বর্ণনা, তাদের যে চেহারা, তাদের যে গায়ের কালার বা বডির শেপ, সেটা সম্পর্কে বর্ণনা করা হয়েছে, এবং তাদের যে থাকার জায়গা, যে শাপলা পাতার নিচে বা অন্যান্য যে ঘাসের যে গর্তগুলো, সেগুলোর ভেতরে তারা যে থাকে, এই কথাটা বর্ণনা দেওয়া হয়েছে। এবং এর নিচের অংশে, অর্থাৎ এই যে এখান থেকে এই নিচের অংশে বর্ণনা দেওয়া হয়েছে এদের যে হিংস্র যে অবস্থা বা এরা যে কতটা হিংস্র, সেই বিষয়টা বর্ণনা করা হয়েছে। তো আমি আজকে এই প্রথম 16 লাইনই বর্ণনা করছি, এবং প্রথম 16 লাইনের উপরেই এই লেকচারটা তৈরি করলাম, এবং এর পরের মানে আরেকটা অংশে পরের যে লাইনগুলো, সেই লাইনগুলো নিয়ে আরেকটা লেকচার তৈরি করব। এবং এই 16 লাইনের যে সামারি, সেই সামারিটা ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা সেখান থেকে নিয়ে নিতে পারো। তো ঠিক আছে, পরের অংশের জন্য ওয়েট করো, ওটাও পেয়ে যাবা। তো টিল দেন, আল্লাহ হাফেজ।